25 বছর যদি একটা মানুষকে যাবজ্জীবন দেওয়া হয়, আমরা মানুষগুলো কেমনে থাকি? আদৌ কি ফিরে আসবে কিনা আমরা জানি না। 1 বছর ধরে আমিরাতের কারাগারে বন্দী 25 জুলাই যোদ্ধা। বিভিন্ন দফতরে ধর্ণা দিয়ে হতাশ স্বজনরা। ফেরাতে স্বাভাবিক পদ্ধতিতেই ভরসা পররাষ্ট্র উপদেষ্টার। শেখ হাসিনার বড় দুর্নীতি মামলার জট খোলেনি 14 মাসেও। পূর্বাচলের চার্জশিট হলেও বাকি সব ফাইল বন্দী। তদন্তে ধীর গতিতে দুদকের অক্ষমতা দেখছেন বিশেষজ্ঞরা। চাকসু নির্বাচনের প্রচারণায় প্রার্থীদের শেষ দিনের ব্যস্ততা। শিক্ষার্থীদের দাঁড়ে দাঁড়ে প্রার্থীরা। রাকসুতেও 2 দিন পর ভোট। ক্যাম্পাসে গণসংযোগের তোড়জোড়। ঘরে এখনো চাল নেই, অনেকজনে উদ্ধার করে খায়। পাশে ঘরে বাতান্য খাওয়াইয়ে মাদ্রাসায় মেলা করাই দিছি। 10 কেজি চুরি করলে আমরা কি খামো? নিষেধাজ্ঞার সপ্তাহ পেরোলেও সহায়তা পাননি অনেক জেলে। নামমাত্র বরাদ্দেও 9/6-এর অভিযোগ। যোগ হয়েছে জেল জরিমানার খড়গ। নির্দেশনা দিয়েই খালাস অধিদপ্তর। এবং যুদ্ধবিরতির পর প্রথমবার ইসরায়েল হামাস বন্দি বিনিময় শুরু। 7 জিম্মিকে মুক্তি দিল স্বাধীনতাকামী সংগঠনটি। প্রায় 2000 ফিলিস্তিনিকে ফেরত দেবে তেল আবিব। সময় সংবাদের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মতবিনিময় সভায় কথা বলছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে আছি সেখানে। সেই আইডেন্টিটিকে বাংলাদেশি হিসেবে আমাদের যে আইডেন্টিটি, সেই আইডেন্টিটিকে ভুলিয়ে দিয়ে নতুন করে কতগুলো চিন্তা ভাবনা সামনে নিয়ে আসা প্রচেষ্টা চালানো, এটা আমাদের বাংলাদেশের জন্য মঙ্গলজনক নয়। আমরা সবাই বিশ্বাস করি যে আমরা বাংলাদেশে একটা অসাম্প্রদায়িক জাতি হিসেবে আমরা গড়ে তুলতে চাই, এবং এই জাতিকে এমনভাবে আমরা গড়ে তুলতে চাই আমাদের ভাষায়। আপনারা জানেন যে আমাদের যে কর্মসূচি বা আমাদের সংস্কারের এবং পার্টির যে সমস্ত কথা আমরা বলেছি, তাতে এই শব্দটা সেখানে উচ্চারণ করা হয়েছে রেইনবো নেশন। একটা রামধনু যেমন অনেকগুলো আপনার রং নিয়ে একসাথে একটা কমপ্লিট একটা অবয়ব আমাদের সামনে আসে, সেরকম একটা নেশন আমরা গড়ে তুলতে চাই। আমাদের নেতা যেন তারেক রহমান এই কথাগুলো বারবার বলেছেন, তার বিভিন্ন বক্তব্যে আপনাদের সঙ্গে বিভিন্ন বৈঠকে নিয়ে কথাগুলো বলেছেন। বাংলাদেশের এই সময়টা আমরা জানেন যে একটা 15 বছরের ফ্যাসিস্ট শাসন, দুঃশাসন, সেটার উৎখাতের পরে ছাত্র গণঅভ্যুত্থানের উৎখাতের পরে একটা নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। সেই বাংলাদেশের সত্যিকার অর্থেই যে বাংলাদেশের জন্য আমরা যুদ্ধ করেছিলাম, প্রাণ দিয়েছিলাম, সেই আপনার লক্ষ লক্ষ মানুষ সেদিন যুদ্ধে প্রাণ দিয়েছিল, লক্ষ লক্ষ মানুষ সেদিন বাধ্য হয়ে গিয়েছিল, বাড়ি ঘর পুড়ে গিয়েছিল, মানুষের হত্যা হয়েছিল। সেই কথাগুলোকে আমরা যখনই সামনে আনি, আমাদের সামনে কিন্তু যে একটা চেতনা, একটা ধারণা তৈরি হয়, সেই চেতনা ধারণাকে আমরা ধারণ করতে চাই। আমরা এই কথা খুব পরিষ্কার করে বলতে চাই, অত্যন্ত উচ্চ কণ্ঠে বলতে চাই, উচ্চ কণ্ঠে উচ্চারণ করতে চাই যে আমরা বাংলাদেশী, এবং 1971 সালে আমরা স্বাধীনতা যুদ্ধ করে আমাদের স্বাধীনতা নিয়ে এসেছি। এটা আমাদের বলতে হবে, প্রতি মুহূর্তে মনে রাখতে হবে। আজকে দুর্ভাগ্যজনক ভাবে সেই বাংলাদেশে আমরা যে বাংলাদেশের একটা সাম্প্রদায়িক জাতি হিসেবে গড়ে তুলতে চেয়েছিলাম, সেখানে বিভিন্ন রকমের আপনার প্রচেষ্টা চালানো হচ্ছে এটাকে একটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখার জন্য। আমরা এটা সবসময় আপনার প্রতিবাদ করেছি, প্রতিবাদ জানিয়েছি, এবং আমরা খুব আশা করে আছি যে আগামী নির্বাচনে জনগণ আরেকবার রায় দেবে যে বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থেই তারা অসাম্প্রদায়িক এবং তারা বাংলাদেশি জাতিতে তারা বিশ্বাস করেন। আপনারা আজকে আলোচনার মধ্যে একজন বিশিষ্ট নাগরিকের মনোনয়ন দেওয়ার ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন।
আমি এটা মনে করি এটা ঠিক আছে, আপনাদের পক্ষ থেকে এটা আপনারা করবেন। আমরা জিনিসটাকে একটু ভিন্নভাবে দেখতে চাই। আমরা দেখতে চাই একটা সম্প্রদায়, ধর্মে বিশ্বাসী একটি সম্প্রদায়, তাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর দিকে আমাদের দৃষ্টি দেওয়া উচিত সবচেয়ে আগে। এবং আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম গুলশান থেকে, বক্তব্য রাখছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। নির্বাচনী প্রচারের সময় নাশকতা, হামলা ও ভাঙচুরের মামলা থেকে অব্যাহতি পেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাস। মামলার অভিযোগপত্র থেকে জানা যায় 2018 সালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিল নিয়ে যাচ্ছিলেন মির্জা আব্বাস ও আফরোজা আব্বাস। এ সময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষ বাঁধে। ঘটনায় পল্টন থানায় মামলা করে পুলিশ। সোমবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতে অভিযোগ অস্বীকার করে মামলা থেকে অব্যাহতির আবেদন করেন তার আইনজীবীরা। অভিযোগের কোনো প্রমাণ না পাওয়ায় অব্যাহতির আদেশ দেন বিচারক। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসামূলক সব মামলা নিষ্পত্তির জন্য সরকারের প্রতি অনুরোধ জানান মির্জা আব্বাস। আব্বাসের বিরুদ্ধে যে মামলাগুলো আছে অচিরেই সবগুলো মামলা আমাদেরকে খালাস দেওয়া হবে। আমার এই আবেদন সরকারের কাছেও থাকবে, মাননীয় আদালতের কাছেও থাকবে। এবং আমাদের যে হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে কিন্তু মামলা রয়ে গেছে, এখন পর্যন্ত অনেক মামলা আছে। আমি সেই সমস্ত সকল মামলার প্রত্যাহার দাবি করছি। চোখে মুখে রাজ্যের হতাশা নিয়ে সরকারি দফতরে ছুটছেন প্রবাসে কারাবন্দী জুলাই যোদ্ধাদের স্বজনরা। 1 বছরেরও বেশি সময় পেরোলেও আমিরাতে কারাবন্দী 25 জুলাই যোদ্ধাকে দেশে ফেরানো তো দূরের কথা, কারামুক্তিরও ব্যবস্থা করতে পারেনি সরকার। প্রবাসে বন্দী স্বজনদের দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চাই পরিবারগুলো। বরাবরের মতো আশ্বাসের কথা শুনিয়ে পররাষ্ট্র উপদেষ্টার দাবি, বন্দীদের মুক্তির জন্য কাজ করছে সরকার। নাজমুল হাসান রাজুর ছবিতে দিন মোহাম্মদ সাব্বিরের রিপোর্ট। 25 বছর যদি একটা মানুষকে যাবজ্জীবন দেওয়া হয়, আমরা মানুষগুলো কেমনে থাকি? আমাদের ফ্যামিলি আছে, ওনার মা বাবা আছে, আবার 2টা বাচ্চা আছে। কারাবন্দী স্বামীর ছবি হাতে নিয়ে এভাবেই দপ্তর থেকে দপ্তরে ছুটছেন প্রবাসী জুলাই যোদ্ধা শহীদুল আমিন মুন্নার স্ত্রী। জুলাই অভ্যুত্থানের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে আন্দোলন করার দায়ে 25 বছরের সাজা হয় প্রবাসী বাংলাদেশি শহীদুল আমিন মুন্নার। বর্তমানে আবুধাবি আল সদর কারাগারে বন্দী এই জুলাই যোদ্ধা। স্বামীর মুক্তির কথা জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মুন্নার স্ত্রী। আমাদের আজকে 11 মাস পর্যন্ত আমরা সরকারের দুয়ারে দুয়ারে ঘুরতেছি, যাই নাই এমন কোনো জায়গা নাই। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, আসিফ নজরুল স্যারের কাছে বলেন, প্রত্যেকটা উপদেষ্টার কাছে আমরা গেছি। আমরা চাই প্রধানমন্ত্রী উপদেষ্টার হস্তক্ষেপে ওদেরকে নিয়ে আসা হোক। মুন্নার মতো এখনও আবুধাবির কারাগারে সাজা ভোগ করছেন প্রায় 25 প্রবাসী বাংলাদেশি। তাদের ফেরাতে রাষ্ট্রের প্রতি সহযোগিতার আকুতি স্বজনদের। আমার বৃদ্ধ মা বাবা সবাই খুব উদ্বিগ্ন অবস্থায় আছে, তো একমাত্র আমাদের চাওয়া ভাইয়ের মুক্তি। অনেক ভাই ফিরে আসছে, কিন্তু আমাদের ভাইরা এখনো বৈষম্যের শিকার ওই দেশে পড়ে আছে। যে মানে আদৌ কি ফিরে আসবে কিনা আমরা জানি না। তাদের অভিযোগ, স্বজনদের মুক্তির বিষয়ে যোগাযোগ করা হলে দায়িত্বশীলদের কাছ থেকে কাঙ্ক্ষিত সহযোগিতা পাননি। উল্টো কোনো দপ্তরে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় তাদের। এর আগে আমিরাতে বন্দী জুলাই যোদ্ধাদের ফিরিয়ে আনার কথা জানায় সরকার। এরপর 3 দফায় প্রায় 200 জনকে দেশে ফিরিয়ে আনা হলেও আবুধাবির কারাগারে বন্দী আরও 25 জনকে এখনও দেশে ফিরিয়ে আনা হয়নি। 24 জুলাইয়ে দুবাই প্রবাসীদের আন্দোলনের প্রেক্ষাপট ও কারাগারের নির্মম বাস্তবতার কথা জানান আবুধাবি আল সদর কারাগার থেকে সদ্য মুক্তি পেয়ে দেশে ফেরা প্রবাসী জুলাই যোদ্ধা এরশাদ। 4 মাস 15 দিন জেল কাটার পর ডক্টর স্যারের সহযোগিতায় আল নাহিয়ারকে কয়েল দেওয়ার জন্য উনি আমাদেরকে স্যারে নিয়ে আসেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, আমিরাতের কারাবন্দী বাকিদের মুক্তির জন্য যোগাযোগ চালিয়ে যাচ্ছে সরকার। বাকিদের ব্যাপারে আমরা আসলে স্বাভাবিক যে পদ্ধতি, অনুরোধ, চিঠি লেখা, নোট দেওয়া, সেভাবে চেষ্টা করে যাচ্ছি, দেখা যাক পরিষ্কার করে ফেলা যায় কিনা। এক বিবৃতিতে আবুধাবির বাংলাদেশ দূতাবাস জানায়, গেল 22 সেপ্টেম্বর আবুধাবি আল সদর কারাগারে থাকা প্রবাসী জুলাই যোদ্ধা আব্দুল হামিদ মারা গেছেন। 18 দিন পর শুক্রবার চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে আনা হয় তার নিথর দেহ। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ওঠা বড় দুর্নীতির জট 14 মাসেও খুলতে পারেনি দুদক। মেগা প্রকল্পে 80,000 কোটি টাকা লুট, $300 মিলিয়ন পাচার, বিমানবন্দর কিংবা বিদ্যুৎ খাত সহ 15 বছরে হাসিনা জয় সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে একাধিক দুর্নীতির খোঁজে মাঠে নামে সংস্থাটি। তবে চার্জশিট হয়েছে কেবল পূর্বাচলে ভুয়া তথ্য দিয়ে প্লট নেয়ার মামলায়। বিশেষজ্ঞদের মতে বড় দুর্নীতি তদন্তে ধীরগতি দুদকের অক্ষমতায় স্পষ্ট। তসলিম তৌহিদের রিপোর্ট। অভ্যুত্থানের মুখে দেশ থেকে পালানোর পর থেকে বিগত 15 বছরে শেখ হাসিনা ও তার পরিবারের দুর্নীতির ফিরিস্তি একে একে জমা হতে থাকে দুদকে। এসব দুর্নীতির প্রাথমিক সত্যতা মেলায় অনুসন্ধানে একাধিক ফাইলও খোলে সংস্থাটি। শেখ হাসিনা জয়সহ সংশ্লিষ্টদের অভিযোগগুলোর মধ্যে ছিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প সহ 9 মেগা প্রকল্প থেকে 80,000 কোটি টাকা লুটপাট, বিদেশে $300 মিলিয়ন পাচার, পূর্বাচল প্রকল্পে নিয়ম ভেঙে প্লট গ্রহণ, বিমানবন্দর উন্নয়ন প্রকল্পে আত্মসাৎ, বিদ্যুৎ খাতে লুটপাট সহ একাধিক অনুসন্ধান। এমনকি 2008 সালের নির্বাচনী হলফনামায় শেখ হাসিনার মিথ্যা তথ্য প্রদানের প্রমাণ ঘটা করে জানান দেয় সংস্থাটি। কিন্তু পূর্বাচলে প্লট গ্রহণের মামলার চার্জশিট ছাড়া বাকি সব অনুসন্ধান বছর পেরিয়ে গেলেও আলোর মুখ দেখেনি। জানতে চাইলে পূর্বাচলের তদন্তের সফলতার কথা শোনান দুদক চেয়ারম্যান। 6টা মামলা চলমান অবস্থায় আছে এবং আমরা আশা করছি সাক্ষ্য গ্রহণ শেষে অক্টোবর শেষ দিকে কিংবা নভেম্বরের প্রথম দিকে আদালত যেটাই বিবেচনার যোগ্য মনে করেন সেরকম রায় এসে যাবে বলে আমাদের প্রত্যাশা। শেখ হাসিনার বড় দুর্নীতি দৃশ্যপটে আনতে না পারা দুদকের ব্যর্থতা বলে মনে করেন সাবেক এই মহাপরিচালক। বিশাল আর্থিক যে লুটপাটের কাহিনী আছে সেই কাহিনীগুলো যদি দুদক এই সময়ে আপনার উদ্ঘাটন না করে এটা দুর্ভাগ্যজনক। যত বিলম্ব করা হবে তত এভিডেন্স পাওয়ার ক্ষেত্রে, সাক্ষ্য প্রমাণ পাওয়ার ক্ষেত্রে অসুবিধা দাঁড়াবে। আর দুর্নীতি বিরোধী সমন্বয় কমিটির এই নেতা বলছেন দুদকের কাজের গতি আনতে আমলাতান্ত্রিক প্রভাব মুক্ত করতে হবে। স্বাধীন দুর্নীতি দমন কমিশন যেরকম কথা বলা হয়, অ্যাকচুয়ালি এটা করানোর জন্য ওখানে আমলা নির্ভরতা কমাতে হবে। অবশ্য সজীব ওয়াজেদ জয়ের অবৈধ সম্পদ আর সাইমা ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশনের অর্থ লুটের ঘটনায় মামলা করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1-এ যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। রোববার প্রথম দিনে যুক্তিতর্কে চিফ প্রসিকিউটর আওয়ামী লীগের দুঃশাসনের ইতিহাস তুলে ধরেন। ফ্যাসিবাদের উত্থান, বিচার বিভাগ ধ্বংস, পিলখানা হত্যাকাণ্ড, গুম ও ক্রসফায়ারের বিবরণ তুলে ধরেন তিনি। আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানায় প্রসিকিউশন। যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে মামলাটি রায়ের দিকে যাবে। এদিকে সাক্ষী না আসায় জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ পিছিয়েছে। দেশের তরুণ কৃষি উদ্যোক্তা, নারী কৃষক ও খাদ্য প্রক্রিয়াজাতকারীদের সহায়তায় একটি সোশ্যাল বিজনেস তহবিল গঠন করার আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল IMF-এ ডিকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার রোমে পৌঁছে বিশ্ব খাদ্য ফোরামের ফাঁকে IFD সভাপতি আলভারো লরিওর সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান তিনি। বলেন, এই তহবিল দারিদ্র পীড়িত মানুষের স্বাস্থ্যসেবা, তরুণ নারী কৃষক এবং মৎস্যজীবীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখবে। বাংলাদেশের গভীর সমুদ্রে মৎস্য শিল্পের সূচনা, আম ও কাঁঠালের রপ্তানি বৃদ্ধি, জলবায়ু সহনশীল কৃষি উদ্যোক্তা তৈরিতে সহায়তা সহ বৈঠকে তারা বেশ কিছু কৌশলগত বিষয়ে আলোচনা করেন। অধ্যাপক ইউনূস IFAD সভাপতিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং কৃষি, সোশ্যাল বিজনেস ও প্রযুক্তি খাতে সহযোগিতার সুযোগ দেখতে একটি প্রতিনিধি দল পাঠানোর অনুরোধ করেন। সময় সংবাদে আরও থাকছে। সঞ্চয়পত্র থেকে সরে আসতে চায় সরকার, সুদ হার কমাতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক, দুশ্চিন্তায় বিনিয়োগকারীরা, নিরাপদ বিকল্প বিনিয়োগ মাধ্যম তৈরির তাগিদ। চাকসু নির্বাচনের প্রচারের শেষ দিন আজ। শেষ সময়ে শিক্ষার্থীদের কাছে ছুটছেন চাকসু ও হল সংসদ নির্বাচনের প্রার্থীরা। আবাসিক হল, ক্যান্টিন কিংবা লাইব্রেরি সর্বত্রই ছুটছেন তারা। 15 অক্টোবর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামীকাল কোনো প্রচারণা চালাতে পারবেন না প্রার্থীরা। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রচার শেষ হবে কাল। এখন জোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন ছাত্র সংসদ নির্বাচনের প্রার্থীরা। 16 অক্টোবর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।
এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন নিগার মেহরিন রিনি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন মওদুদ রানা। আমরা প্রথমে যাচ্ছি চট্টগ্রামের রিনির কাছে। নির্বাচনের বাকি আর মাত্র একদিন এবং আজকেই হচ্ছে সর্বশেষ সময় এই প্রচারণা কার্যক্রমে। কারণ চাকসু নির্বাচনের যে ভোটের দিন, ভোটের 24 ঘন্টা আগ পর্যন্তই প্রার্থীরা প্রচারণা করতে পারবেন আচরণবিধি অনুযায়ী। তো সেই জন্য আমরা আসলে বিশ্ববিদ্যালয়ের সবখানেই দেখতে পাচ্ছি প্রার্থীদের পদচারণা। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার, স্টেশন, অনুষদ ভবনগুলো, এমনকি আশেপাশের যে কটেজগুলো রয়েছে সেগুলোর সামনেও প্রার্থীরা লিফলেট হাতে নিয়ে তারা অবস্থান করছেন এবং ভোটারদের হাতেও আমরা লিফলেটের ভিড় দেখতে পাচ্ছি। এদিকে বিশ্ববিদ্যালয়ে প্রশাসন নিরাপত্তা বেষ্টনী আরও জোরদার করেছেন। বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের কোনো বহিরাগত যেন প্রবেশ করতে না পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা তারা গ্রহণ করেছেন এবং ভোটের দিন যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে সেজন্য তারা 4 স্তর বিশিষ্ট নিরাপত্তা বেষ্টনী রেখেছেন। সেখানে 5টি অনুষদ যেখানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, 5 জন ম্যাজিস্ট্রেট সেখানে তদারকিতে থাকবেন। পাশাপাশি অনুষদগুলোর বাইরেও 4 জন ম্যাজিস্ট্রেটের তদারকিতে 4টি যে ভ্রাম্যমাণ আদালত তারা আইন শৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতি তারা তদারকি করবেন। সব মিলিয়ে বিশ্ববিদ্যালয়ে 9 জন ম্যাজিস্ট্রেট সেদিন দায়িত্ব পালন করবেন। পাশাপাশি যেই ভোট কেন্দ্রগুলো সেখানে মেডিকেল টিম এবং পানির ব্যবস্থা থাকবে। পাশাপাশি কোনো ধরনের যেন বহিরাগত প্রবেশ করে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করতে না পারে সেজন্য সার্বিক পরিস্থিতি তদারকি করবেন আইন শৃঙ্খলা বাহিনী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু নির্বাচনের এই ছিল আমার কাছে সর্বশেষ। এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সহকর্মী মওদুদ রানা। উৎসব উচ্ছ্বাসে সরগরম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, সিনেট ছাত্র প্রতিনিধি এবং হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অন্যরকমের আমেজ পুরো ক্যাম্পাস জুড়ে। আমরা সকাল থেকে দেখছি প্রার্থীরা তাদের পক্ষে ভোট চাইতে ক্যাম্পাসের এই মাথা থেকে ও মাথা চষে বেড়াচ্ছেন এবং একই সাথে আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষার্থীদের নবীনবরণ এবং সেই নবীনবরণে বিশ্ববিদ্যালয়ের যারা প্রথম বর্ষের শিক্ষার্থীরা রয়েছেন তারা উপস্থিত হয়েছেন এবং তাদের মধ্যেই আসলে বেশিরভাগ প্রার্থী সকাল থেকে প্রচারণা করছে। আমরা যেটি দেখছি যে নবীনবরণের যে অনুষ্ঠান স্থল কাজী নজরুল ইসলাম মিলনায়তন, সেখানেই আসলে বেশিরভাগ প্রার্থী অবস্থান করছেন। যখন নবীন শিক্ষার্থীরা বের হয়ে আসছেন তখন তাদের মধ্যে প্রচারণা করছেন, তাদের হাতে ইশতেহার বিলি করছেন এবং আগামী দিনের যে তাদের স্বপ্ন সেটি আসলে তাদের মধ্যে তারা বলছেন। এবং এখন পর্যন্ত আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি যারা ভোটার, তারা বলছেন যে তারা ভোটের আগের দিন পর্যন্ত এই পরিবেশটি আসলে তারা চান এবং তারা বলছেন যে এখানে সকল প্রার্থীরা একসাথে প্রচারণা চালাচ্ছেন এবং সেখানে কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতা নেই। তারা বলছেন আগামী 16 অক্টোবর ঠিক এই পরিবেশটি তারা চান যাতে একটি শান্তিপূর্ণ সুষ্ঠু উপায়ে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়। আপনাকে জানিয়ে রাখি এই কাজী নজরুল ইসলাম মিলনায়তনের আশেপাশের যে চিত্র সেই চিত্র কিন্তু পুরো ক্যাম্পাস জুড়ে। আমরা দেখছি যে পরিবহন মার্কেট, কেন্দ্রীয় শহীদ মিনার, টুকিটাকি, প্যারিস রোড সর্বত্র কিন্তু প্রার্থীরা রয়েছেন, তারা প্রচারণা করছেন এবং একই সাথে আবাসিক যে হলগুলো রয়েছে সে হলগুলোতেও ছুটছেন প্রার্থীরা। সব মিলিয়ে একটি উৎসবের আমেজ। অন্যদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন যেটি বলছেন যে তারা এই পরিবেশটি ধরে রাখতে চান, একটু অবাধ নির্বাচন করতে চান। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। আমরা রাকসু এবং চাকসু নির্বাচনের খবর জানছিলাম সহকর্মীদের কাছ থেকে। যুক্ত হয়েছিলাম রাজশাহী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। সঠিক মাত্রায় আয়োডিনযুক্ত ও বিশুদ্ধ লবণ নিশ্চিত করছি। মূল বেতনের 20% হারে বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি সহ নানা দাবিতে লাগাতার কর্মসূচির অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষকরা। আন্দোলনরত শিক্ষকেরা জানিয়েছেন প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আলোচনার মাধ্যমে প্রজ্ঞাপন নিয়েই শ্রেণীকক্ষে ফিরবেন তারা। 20% হারে বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি, চিকিৎসা ভাতা বাবদ 1500 টাকার দাবির পাশাপাশি আন্দোলনে পুলিশের বল প্রয়োগের প্রতিবাদ জানান শিক্ষকরা। বলেন দাবি মেনে না নিলে সচিবালয় কিংবা যমুনা অভিমুখে কর্মসূচিতে বাধ্য হবেন তারা। সরকার যদি এখানে আমাদেরকে বসিয়ে রাখে, আমাদের আরো পরীক্ষা নিতে চায়,
তাহলে শিক্ষা ব্যবস্থা স্থবির হয়ে পড়বে, যার দায়ভার শিক্ষা মন্ত্রণালয়কে নিতে হবে, অর্থ মন্ত্রণালয়কে নিতে হবে, আলটিমেটলি সরকারকে নিতে হবে। আরেকটি বিষয় হচ্ছে, সরকার যদি দীর্ঘ সময় আমাদেরকে বসিয়ে রাখতে চায়, আমাদের সব শিক্ষক কিন্তু এখানে চলে আসবে ঢাকা, তখন কিন্তু বড় রকমের আপনার ট্রাফিক তৈরি হবে। সময় সংবাদে আরও থাকছে। হংকং চায়নায় মানসম্মত মাঠ না পেয়ে অনুশীলনে বিপাকে বাংলাদেশ। স্বাগতিকদের হারিয়ে জবাব দিতে চান হামজা। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার আপ্রাণ চেষ্টা। গ্রীষ্মকায় সাগর ও অভয়াশ্রমে মাছ ধরায় নিষেধাজ্ঞায় আয় রোজগার বন্ধ ৩৮ জেলার জেলেদের। এখনও সরকারি সহায়তা পায়নি অনেক পরিবার, তাদের দিন কাটছে অর্ধাহারে অনাহারে। বরগুনা প্রতিনিধি সাইফুল মিরাজের সহযোগিতায় এম এ আজিমের রিপোর্ট। মাছ ধরেই চলে বরগুনার জেলে বশিরের পরিবার, কিন্তু মাইলিশ রক্ষায় বিভিন্ন নদী ও সাগরে মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। নিষেধাজ্ঞার সময় সরকারি সহায়তার অপেক্ষায় তিনি, তবে ১০ দিনেও মেলেনি কিছুই। এরই মধ্যে ফুরিয়েছে ঘরের চাল ডাল সহ নিত্যপণ্য, তাই সন্তানদের নিয়ে এখন অর্ধাহারে অনাহারে দিন পার করতে হচ্ছে তার পরিবারকে। আমার ঘরে দুপুরেও চাউল নাই, রাত্রের নাই, এখন আমি অসহায় পড়ে আছি, কিন্তু আমি জালবা ছাড়া অন্য কোনো কাজ পারিনি। সকালে আমার পাশের ঘরে দুটো বাতান দিয়ে খাওয়াইয়ে মাদ্রাসায় মেলা করাই দিছি, এই যে দুপুর দিয়ে আইয়ে যে কি খাইবে এমন কোনো পণ তো আমার নাই। শুধু জেলে বশির নন, নিষেধাজ্ঞার সময় সরকারি সহায়তা না পাওয়ায় বিপাকে উপকূলের হাজারো জেলে পরিবার। কিছু জেলায় সহায়তা হিসেবে দেয়া হয়েছে ২৫ কেজি করে চাল, তবে এতেও উঠেছে নানা অনিয়মের অভিযোগ। সরকার দেয় ২৫ কেজি, আমরা ২৫ কেজি পাই না। হ্যাঁ, আপনার 10 কেজি আবার চুরি করে, 10 কেজি চুরি করলে আমরা কি খামো? আমরা অভিযোগ করুন কোনো পদ্ধতি পাই না, কাটে মৎস্য অফিসার ভোট করে গাহারা কয় আমরা কি খামো। জেলেদের অভিযোগ, বরাদ্দের ২৫ কেজি চালের মধ্যে ১৮ থেকে ২০ কেজি পাচ্ছেন তারা। এতে ২২ দিনের সহায়তা হিসেবে দৈনিক মিলেছে মাত্র ৮০০ থেকে ৯০০ গ্রাম চাল, যার বাজার মূল্য সর্বোচ্চ ৫০ থেকে ৬০ টাকা। অথচ সংসার খরচ প্রতিদিন ৬০০ থেকে ৭০০ টাকা। নামমাত্র এ সহায়তায়ও দুর্দশা দূর করতে পারছে না জেলে পরিবারগুলোর। আমরা জেলারা প্রত্যেকটা ঘরের ফ্যামিলি গরিব, যেহেতু এক ঘরে এখনো চাল নেই, অনেকজনে উদ্ধার করে খায়। সব জেলে এখন বসা, কিস্তি বাধা হাত দিতে পারতেছে না, আবার আয় আর যায় ধার কর্জ করিয়া আমার এত কদিন যা দেখাইছেন হ্যাঁ টাকা নাই বা হেরাও আন দিতে চায় না। জেলে পরিবারগুলোর জন্য চালের সঙ্গে আর্থিক সহায়তাও দেওয়ার প্রয়োজন দেখছেন তাদের বিভিন্ন সংগঠনের নেতারা। ২২ দিনে মানুষজন কি খাইবে? দেয় ২০ কেজি চাল, ২০ কেজি চালের সাথে যদি ২০০০ টাকা দিত তাইলে এগুলো মোটামুটি খাইয়ে পড়ে বাঁচত। অবশ্য মৎস্য অধিদপ্তর বলছে সহায়তা বাড়ানোর কোনো পদক্ষেপ নেই তাদের। বরাদ্দের ২৫ কেজি চাল নির্ধারিত সময়ে পাওয়া নিশ্চিত করতে কঠোর নির্দেশনা দেয়া আছে। আমরা প্রতি পরিবারের জন্য ২৫ কেজি হারে ২২ দিনে দিয়ে থাকি, সেটা পূর্ব নির্ধারিত হয়েছে। এখন বিভিন্ন পর্যায় থেকে দাবি এসেছে যে আসলে এখানে সহযোগিতার পরিমাণ আরও বৃদ্ধি করা দরকার। মাননীয় উপদেষ্টা ম্যাডাম এটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছে, এমনকি খুব চেষ্টা করেছেন, চেষ্টা করেও যাচ্ছেন যাতে এই পরিমাণকে আরও ভবিষ্যতে বৃদ্ধি করা যায়। শুধু এবছর নয়, বরগুনায় মাছ ধরায় নিষেধাজ্ঞার সময় জেলেদের হাতে সহায়তা পৌঁছাতে দেরি হয় প্রতি বছরই। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। সঞ্চয়পত্র থেকে সরে আসতে চায় সরকার। এজন্য আগামী বছর সুদহার আরও কমাতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। সরকারের ঋণ ভার কমাতে এমন সিদ্ধান্তকে বাণিজ্যিক ব্যাংকগুলো ইতিবাচক হিসেবে দেখলেও বিনিয়োগকারীদের কপালে গভীর হচ্ছে চিন্তার ভাঁজ। এ অবস্থায় এখানে নির্ভরশীল বড় একটি জনগোষ্ঠীর আর্থিক নিরাপত্তায় বিকল্প বিনিয়োগ মাধ্যম তৈরির তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। সাইফুল ইসলামের রিপোর্ট। উচ্চমূল্যস্ফীতির সঙ্গে লড়াই করে টিকে থাকতে যাপিত জীবনে অনেক পরিবারের ভরসা সঞ্চয়পত্র। বাড়তি ব্যয়ের যোগান দিতে কাউকে হাত দিতে হয়েছে সঞ্চয়পত্র কিনে জমানো অর্থভাণ্ডারে। মানুষ ভীতু ব্যাংকের অবস্থায়, তো এইখানে সরকারি ব্যবস্থায় এটা নেয়, এই জন্য মানুষ এখানে একটু নির্ভরযোগ্য জায়গা মনে করে এখানে ইনভেস্ট করে। ইনভেস্টমেন্ট করার মতো সুযোগ সুবিধা যাদের নাই
তারা তো অসুবিধায় পড়বে। বাজেট ঘাটতি মিটিয়ে উন্নয়ন অর্থায়নে সরকারেরও আস্থা সঞ্চয়পত্রে। উচ্চ সুদে বিভিন্ন মেয়াদী সঞ্চয়পত্র বিক্রি করে সরকার একদিকে যেমন সচল রাখে অর্থনৈতিক কর্মকাণ্ড, তেমনি বড় এক জনগোষ্ঠীকে দেয় আর্থিক নিরাপত্তা। তবে এই সঞ্চয়পত্র থেকে সরে আসতে চায় সরকার। এরই মধ্যে নিরাপদ এই মাধ্যমে বিনিয়োগকে নিরুৎসাহিত করতে পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গেল জুন থেকে আগামী ডিসেম্বর পর্যন্ত সঞ্চয়পত্রের সুদ হার কমিয়ে সর্বোচ্চ 11.98% আর সর্বনিম্ন করা হয়েছে 9.72%। সরকার সঞ্চয়পত্র উপর মানুষের যে আগ্রহ সেটাও যাতে শিফট করে ট্রেজারি বন্ড বিলে চলে যায় সেটার চিন্তা ভাবনা করছে এবং খুব অ্যাক্টিভলি চিন্তা ভাবনা করছে। উচ্চ সুদে নেয়া সরকারের ঋণ ভার কমাতে সঞ্চয়পত্রের সুদ হার কমানোর পক্ষে বিভিন্ন ব্যাংকও। এখন যেহেতু ইনফ্লেশন রেট সিঙ্গেল ডিজিটসে চলে অ্যারাউন্ড 7 বলতে ভাই, এখানে ন্যাচারালি ওই রেটগুলি কমায় আসতেই হবে, নাহলে তো সরকার পেমেন্ট করতে পারবে। মন্দা বিনিয়োগে এমনিতেই ক্রমাগত সংকুচিত হচ্ছে কর্মসংস্থান আয়ের সুযোগ। এমন বাস্তবতাকে সামনে এনে নির্ভর অবসর জীবনে থাকা ও বয়স্ক জনগোষ্ঠীর জন্য বিকল্প নিরাপদ বিনিয়োগ মাধ্যম তৈরির তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। যারা এটার উপর ডিপেন্ড করতো তাদেরকে বলতে হবে যে আপনি অল্টারনেটিভ সোর্স দেখেন, কারণ এটা তো আপনার রেশনালও না, তাই না? এবং এটার জন্য তো IMF, ওয়ার্ল্ড ব্যাংক বা অন্যান্য ডোনাররা সবাই এগুলো নিয়ে অনেক প্রস্তুত তুলতেছে। গত অর্থ বছরে সঞ্চয়পত্রের নিট বিক্রি ঋণাত্মক হয়েছে প্রায় 6063 কোটি টাকা। অর্থাৎ এ সময়ে যত টাকার সঞ্চয়পত্র বিক্রি করেছে সরকার, তার চেয়ে আগে বিক্রি করা সঞ্চয়পত্রের সুদাসল বাবদ প্রায় 6063 কোটি টাকা বেশি পরিশোধ করতে হয়েছে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। গাজায় যুদ্ধবিরতির পর প্রথমবার বন্দি বিনিময় করছে ইসরায়েল হামাস। স্থানীয় সময় সকাল 8:15টার দিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন ছেড়ে দেয় 7 ইসরায়েলি জিম্মিকে। তাদেরকে গাজায় রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়। পরে সেখান থেকে ইসরায়েলের একটি সেনা ঘাঁটিতে মেডিকেল চেকআপের জন্য নেওয়া হয়েছে। চুক্তি অনুযায়ী বাকি 13 জিম্মিকে আজই মুক্তি দেওয়ার কথা রয়েছে। বিনিময়ে ইসরায়েলের কয়েকটি কারাগারে থাকা প্রায় 2000 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে নেতানিয়াহু প্রশাসন। তবে ফিলিস্তিনের প্রভাবশালী নেতা মারওয়ান বারঘৌতিকে ইসরায়েল ছাড়বে না বলে জানা গেছে। তাকে ছাড়ার শর্ত দিয়েছিল হামাস। এশিয়ান কাপ বাছাইয়ে হংকং চায়নার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে ভালো মাঠে অনুশীলন করতে না পারলেও আক্ষেপ নেই হামজা চৌধুরীর। এদিকে বাংলাদেশ দলকে আধুনিক অনুশীলন ভেন্যু না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন হংকং চায়নাতে থাকা প্রবাসী ফুটবলাররা। হংকং থেকে ফাহিম ইসলামের রিপোর্ট। গত 9 অক্টোবর লাল সবুজের বিপক্ষে জয় পেলেও অভিযোগের পাহাড় নিয়ে বাংলাদেশ ছেড়েছিল হংকং চায়না। তাদের দাবি বাংলাদেশ ফুটবল ফেডারেশন নাকি ইচ্ছাকৃতভাবে যানজট সৃষ্টি করে দেশে ফিরতে দেরি করিয়েছিল তাদের। সেই উদ্ভট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ ফুটবল দলের উপর যে প্রতিশোধ নেবে হংকং চায়না তা অনেকটাই অনুমেয় ছিল টিম ম্যানেজমেন্টের। এবড়োথেবড়ো মাঠে প্রথম দিনের অনুশীলন করেছে বাংলাদেশ দল। দ্বিতীয় দিনও ভাড়া করে অসমতল মাঠে প্র্যাকটিসের সুযোগ পেয়েছে বাংলাদেশ দল, যা নিয়ে আক্ষেপ আছে ফুটবলারদের। তবে হামজা শমীদদের নিয়ে র্যাঙ্কিংয়ে 38 ধাপ এগিয়ে থাকা হংকং চায়নার এমন ভয় বেশ উপভোগ করছেন জাতীয় দলের ম্যানেজার আমির খান। তারা তো ভয় পাচ্ছে, তারা আমাদেরকে তাদের যে বেস্ট ফ্যাসিলিটিসগুলো আছে সেটা দিচ্ছে না, যেটা আমরা আগে থেকেই অনুমান করেছিলাম যে তারা সেটা দিবে না। 1-150 লোকের দর্শককে নিয়ে যে যদি জয় নিয়ে আসতে পারে, কেন আমরা পারবো না? আমাদেরকে এখান থেকে ঘুরে দাঁড়াতেই হবে। তবে মাঠ যেমনই হোক না কেন আপত্তি নেই হামজা চৌধুরীর। ম্যাচের জন্য প্রস্তুত লেস্টার অধিনায়ক। অভিযোগ আছে কিনা আজকের মাঠটা নিয়ে? আজকে ছিলাম আমরা ট্রেন করছি ট্রেনিং এর লাইক ম্যাচ ডে আমরা রেডি। অথচ অবকাঠামোর দিক দিয়ে বিশ্বের অন্যতম উন্নত দেশ হংকং চায়না। অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ মাঠ রয়েছে তাদের, যেখানে খেলেছে ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল, ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরের মতো দল। অনুশীলনের জন্য তারা পায় অত্যাধুনিক সব প্র্যাকটিস ভেন্যু। তাহলে বাংলাদেশের সঙ্গে কেন এই অবিচার? হামজা জামাল শমীদদের প্রতি হংকং ফুটবল অ্যাসোসিয়েশনের এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিরা। হংকংয়ে মোর দেন আই থিঙ্ক 200-300
ফিল্ড আছে যেগুলোতে রেগুলার ওদের ক্লাবের গেম, রেগুলার ওদের ন্যাশনাল গেমগুলো হয়, বাট ইন্টারন্যাশনাল ইভেন্টের জন্য ওদের আরও বেটার পিচ আছে হংকংয়ে। আমার মনে হয় যে বাংলাদেশকে এর থেকে আরও ভালো ফিল্ড দেওয়া যেত। হামজার যে লেভেল, আমাদের বাংলাদেশ টিম যেটা ন্যাশনাল টিম, এটা তো অন্য কোনো ছোটোখাটো ক্লাব না। ন্যাশনাল টিম হিসাবে আমি মনে করি তাদেরকে আরও ভালো কোনো মাঠে দেওয়া দরকার ছিল। হংকং চায়নার এমন আচরণে লাল সবুজদের আত্মবিশ্বাসে যেন চির না ধরে, তার জন্য মাঠে গিয়ে হামজা জামালদের সমর্থন দেবে হংকংয়ে থাকা প্রবাসীরা। ফাহিম ইসলাম, সময় সংবাদ, হংকং, চায়না। নারী ওয়ানডে বিশ্বকাপের খবর। সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে আজ সাউথ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচ শুরু হবে বিকেল 3:30টায়। পাকিস্তানের বিপক্ষে দারুণ জয়ে আসর শুরু করেছিল নিগার সুলতানা জ্যোতির দল। পরের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে হারলেও লড়াকু পারফরমেন্স দিয়ে আশা জাগিয়েছিল টাইগ্রেসরা, কিন্তু তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ছন্দ হারিয়ে ফেলে তারা। সেমির স্বপ্নে বড় সড় ধাক্কা খায় মেয়েরা। বিশাখাপত্তমে এবারের প্রতিপক্ষ শক্তিশালী সাউথ আফ্রিকা। স্বাগতিক ভারতের বিপক্ষে দারুণ জয় আত্মবিশ্বাসের তুঙ্গে প্রোটিয়া নারীরা। তাই বলাই যায় জ্যোতিদের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে এ ম্যাচেও। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। নির্বাচনের আগে পিআর দাবিতে আন্দোলনে উদ্বিগ্ন বিএনপি। সিদ্ধান্ত ছেড়ে দিতে হবে আগামী পার্লামেন্টে, বললেন মির্জা ফখরুল। সুষ্ঠু নির্বাচন বিঘ্নিত হওয়ার শঙ্কা। 25 বছর যদি একটা মানুষকে যাবজ্জীবন দেওয়া হয়, আমরা মানুষগুলো কেমনে থাকি? আদৌ কি ফিরে আসবে কিনা আমরা জানি না। 1 বছর ধরে আমিরাতের কারাগারে বন্দী 25 জুলাই যোদ্ধা। বিভিন্ন দফতরে ধর্ণা দিয়ে হতাশ স্বজনরা। ফেরাতে স্বাভাবিক পদ্ধতিতেই ভরসা পররাষ্ট্র উপদেষ্টার। এবং চাকসু নির্বাচনের প্রচারণায় প্রার্থীদের শেষ দিনের ব্যস্ততা। শিক্ষার্থীদের দাঁড়ে দাঁড়ে প্রার্থীরা। রাকসুতেও 2 দিন পর ভোট, ক্যাম্পাসে গণসংযোগের তোড়জোড়। এই ছিল সময় সংবাদে। খেলার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী SM ইকবাল। আমি আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন।